রাতের গভীরতা যখন ধীরে ধীরে শহরের প্রতিটি কোণকে গ্রাস করে নিচ্ছে, ঠিক তখনই নিঃশব্দে ঘটে গেল এমন এক ঘটনা যার প্রতিধ্বনি পরের দিন ছড়িয়ে পড়ল পুরো দেশ জুড়ে। ঘড়ির কাঁটা যখন 11টার কাছাকাছি পৌঁছায়, মানুষ যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমের দেশে ডুবে গেছে, তখন প্রশাসনের এক কোণে তৈরি হচ্ছিল এমন এক সিদ্ধান্ত যা শুধুমাত্র একটি কাগজের ঘোষণা নয়, বরং ক্ষমতার অদৃশ্য খেলার এক নতুন অধ্যায়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া সেই প্রজ্ঞাপনটি প্রথম দেখায় ছিল খুবই সাধারণ, সাদা কাগজে কয়েকটি কালো অক্ষর, প্রশাসনিক ভাষার গাম্ভীর্যে মোড়ানো। কিন্তু ইতিহাস বলে, বড় বড় পরিবর্তনের সূচনা অনেক সময় এমন সাধারণ দেখানো নথির আড়ালেই লুকিয়ে থাকে। এই কাগজটিও তেমনই, যার প্রতিটি শব্দ যেন হিসেব করে বসানো, প্রতিটি বাক্য যেন গভীর কোনো পরিকল্পনার অংশ। প্রজ্ঞাপনের মূল বিষয় ছিল, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করবেন কিছু নির্দিষ্ট মন্ত্রী। বিষয়টি শুনতে স্বাভাবিক লাগলেও এখানেই শুরু হয় প্রশ্নের ঝড়, কারণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়গুলোর সংসদীয় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাতে। প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সব কিছুর ভার একত্রে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। এখানেই মানুষের মনে জন্ম নেয় সন্দেহ, এটি কি সত্যিই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নাকি উল্টোভাবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করার এক সূক্ষ্ম কৌশল? একজন মানুষের হাতে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব একত্রে তুলে দেওয়া, এটা কি কেবল প্রশাসনিক সুবিধার জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো হিসাব? প্রশ্নটা আরও গভীর হয় যখন সামনে আসে অনুপস্থিতি শব্দটি। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী কেন সংসদে অনুপস্থিত থাকবেন? এই অনুপস্থিতি কি সাময়িক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? দেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুব একটা নেই যেখানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিজের সংসদীয় দায়িত্ব অন্যের হাতে তুলে দেন। এই অস্বাভাবিকতাই পুরো ঘটনাকে রহস্যময় করে তোলে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি এমন এক চাল যার সামনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনেকেই মনে করছেন, এই ঘটনার মাধ্যমে ধীরে ধীরে একটি নতুন ক্ষমতার কাঠামো তৈরি হচ্ছে, যেখানে আনুষ্ঠানিক পদ আর বাস্তব ক্ষমতার মধ্যে তৈরি হচ্ছে এক অদ্ভুত ফাঁক। যে ব্যক্তির হাতে এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কেবল একজন মন্ত্রী নন, তার অতীত, অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। একজন সাবেক আমলা হিসেবে তিনি জানেন রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে, কোথায় কোন সুইচ টানলে কোন ফলাফল আসবে। তার রাজনৈতিক অভিজ্ঞতাও কম নয়। আইন, সংবিধান, প্রশাসন সবকিছুতেই তার দখল রয়েছে বলে অনেকেই মনে করেন। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই দক্ষতা এবং ক্ষমতা তিনি কাদের জন্য ব্যবহার করছেন? জনগণের জন্য, নাকি ক্ষমতার খেলায় নিজেদের অবস্থান শক্ত করার জন্য? সম্প্রতি বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, তার ভূমিকা কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার উপস্থিতি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। এমনকি আইনগত বিতর্ক বা নীতিগত সিদ্ধান্তেও তার বক্তব্যই যেন শেষ কথা হয়ে দাঁড়াচ্ছে। এতে করে অনেকেই ধারণা করছেন, তিনি ধীরে ধীরে একটি অঘোষিত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন। এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে, কারণ যখন ক্ষমতা এক জায়গায় জমা হতে থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সেখানে কি জবাবদিহিতা থাকে, নাকি সেটি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? একই সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনেককেই ভাবিয়ে তুলেছে। ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা অনেকের কাছে অস্বাভাবিক এবং উদ্বেগজনক বলে মনে হচ্ছে। একটি ব্যক্তিগত বিষয় বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কঠোর শাস্তি দেওয়া হলে তা স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন তৈরি করে, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহত্তর কোনো প্রবণতার অংশ? আরও আশ্চর্যের বিষয় হল, অতীতে যখন একই ধরনের বা আরও গুরুতর ঘটনাও ঘটেছে, তখন সেগুলোর ক্ষেত্রে এমন কঠোর প্রতিক্রিয়া দেখা যায়নি। এই বৈপরীত্যই মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে। মানুষ ভাবছে, আইন কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য, নাকি পরিস্থিতি ও ব্যক্তিভেদে তার রূপ বদলে যায়? এই পুরো পরিস্থিতিকে যদি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, তাহলে একটি পুরনো বাস্তবতা আবার সামনে আসে। ক্ষমতায় আসার আগে যেসব মূল্যবোধ ও প্রতিশ্রুতি দেওয়া হয়, ক্ষমতায় যাওয়ার পর সেগুলোর অনেকটাই যেন বদলে যায়।
ইতিহাস বারবার দেখিয়েছে ক্ষমতার কাছে গেলে অনেকেই সেই একই পথে হাঁটতে শুরু করে যেটির সমালোচনা তারা আগে করত। এটি শুধু একটি দলের বা একটি সময়ের ঘটনা নয়, বরং একটি দীর্ঘদিনের ধারাবাহিকতা। ক্ষমতার এই চক্রে পড়ে প্রতিটি দলই একসময় একই ধরনের আচরণ করতে শুরু করে। পার্থক্য থাকে শুধু মাত্রায়, কিন্তু মূল চরিত্র একই থেকে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই পুনরাবৃত্তি যেন একটি অমোঘ নিয়মে পরিণত হয়েছে। পরিবর্তনের আশায় মানুষ বারবার নতুন নেতৃত্বকে সুযোগ দেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা দেখতে পায় চিত্রনাট্য একই, শুধু অভিনেতা বদলেছে। এই বাস্তবতা মানুষকে হতাশ করে, প্রশ্ন জাগায়, তাহলে পরিবর্তন কোথায়? এত আন্দোলন, এত সংগ্রাম, এত ত্যাগ, এসবের ফলাফল কি শুধু ক্ষমতার হাতবদল, নাকি সত্যিকারের কোনো পরিবর্তন? আজকের এই ঘটনাটি হয়তো একটি প্রজ্ঞাপন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি আয়না যেখানে প্রতিফলিত হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকট। মানুষ এখন শুধু উত্তর খুঁজছে না, তারা খুঁজছে নিশ্চয়তা যে ক্ষমতা সত্যিই জনগণের জন্য ব্যবহৃত হবে, যে সিদ্ধান্তগুলো সত্যিই দেশের জন্য নেওয়া হবে। কারণ শেষ পর্যন্ত রাষ্ট্রের শক্তি কোনো ব্যক্তি বা পদে নয়, বরং তার জনগণের বিশ্বাসে। আর সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, তাহলে কোনো প্রজ্ঞাপন, কোনো ক্ষমতা, কোনো কৌশলই সেটিকে ফিরিয়ে আনতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পুরো প্রক্রিয়াটি একটি পাওয়ার শিফট, যেখানে আনুষ্ঠানিক ক্ষমতা এক জায়গায় থাকলেও বাস্তব ক্ষমতা ধীরে ধীরে অন্যত্র সরে যায়। ইতিহাসে এমন উদাহরণ কম নেই যেখানে পদে কেউ একজন থাকলেও সিদ্ধান্ত নিতেন অন্য কেউ। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রের ভেতরে একটি দ্বৈত কাঠামো জন্ম নেয়। একদিকে দৃশ্যমান সরকার, অন্যদিকে অদৃশ্য নিয়ন্ত্রক শক্তি। এই অদৃশ্য শক্তির উপস্থিতি সবচেয়ে বেশি বোঝা যায় নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলোতে। সাম্প্রতিক সময়ে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা বিতর্ক তৈরি হয়েছে, সেখানে একটি নির্দিষ্ট ব্যক্তির প্রভাব স্পষ্টভাবে চোখে পড়ছে। তার বক্তব্য, তার অবস্থান, তার ইঙ্গিত সবকিছুই যেন রাষ্ট্রের নীতির দিক নির্ধারণ করছে। এতে করে অনেকেই মনে করছেন এটি কেবল দায়িত্ব বণ্টনের বিষয় নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দু পুনর্গঠনের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হল এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে রাষ্ট্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি হল ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা। যখন এই ভারসাম্য ভেঙে যায়, তখনই তৈরি হয় এক ধরনের অস্থিরতা, যা ধীরে ধীরে পুরো ব্যবস্থাকে দুর্বল করে দেয়। মানুষের উদ্বেগ এখানেই। তারা দেখছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসছে, মত প্রকাশের জায়গাগুলো সীমিত হয়ে যাচ্ছে। ছোট ছোট বিষয়েও কঠোর প্রতিক্রিয়া, এগুলো যেন একটি বড় চিত্রের ছোট ছোট অংশ, যা মিলিয়ে একটি ভিন্ন বাস্তবতা তৈরি করছে। এই বাস্তবতায় ভিন্ন মত মানেই ঝুঁকি, প্রশ্ন মানেই সন্দেহ, আর সমালোচনা মানেই শাস্তির আশঙ্কা। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে একটি সমাজকে কোথায় নিয়ে যায় সেটি ইতিহাস খুব ভালোভাবেই দেখিয়েছে। যখন মানুষ ভয় পেতে শুরু করে, তখন তারা কথা বলা বন্ধ করে দেয়, আর যখন কথা বলা বন্ধ হয়ে যায়, তখন সত্যও হারিয়ে যায়। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণের কণ্ঠস্বর। যদি সেই কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়, তাহলে ক্ষমতা যতই শক্তিশালী হোক, সেটি ভেতর থেকে ফাঁপা হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এই যে পথ তৈরি হচ্ছে, সেটি কোথায় গিয়ে শেষ হবে? এটি কি একটি স্থিতিশীল কাঠামোর দিকে নিয়ে যাবে, নাকি একটি অদৃশ্য সংকটের দিকে ঠেলে দেবে দেশকে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু